নমস্কার সকলকে, আশা করি সকলেই ভালো আছো। আজকের তারিখ হচ্ছে ২৯শে জানুয়ারি। এখানে ২৭ তারিখ লেখা আছে, এটা ২৯ তারিখ। ২৯শে জানুয়ারির যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো আজকের তারিখে আমরা আলোচনা করে নেব। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলো কী রয়েছে। এবং আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা অটল পেনশন যোজনা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেছে কত বছর, মানে কোন আর্থিক বছর পর্যন্ত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যে 2030-31 সাল পর্যন্ত, আর্থিক বছর পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা পেনশন যোজনার মেয়াদটি বৃদ্ধি করেছে। 30-31 আর্থিক বছর পর্যন্ত বাড়িয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য লক্ষ্য স্বল্প আয়ের এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য বার্ধক্যের আয়ের নিরাপত্তা নিশ্চিত করে এই প্রকল্প আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করা এবং ভারতকে একটি পেনশনভোগী সমাজে রূপান্তরিত হতে সহায়তা করে। এরপর বলেছে যোজনাটা কি যোজনা, তো এটি সরকারি সহায়তাপ্রাপ্ত সামাজিক সুরক্ষা প্রকল্প, যা 60 বছর হয়ে গেলে সুবিধাভোগী যারা থাকেন তাদেরকে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত নিশ্চিত ন্যূনতম মাসিক পেনশন প্রদান করে সরকার। সুবিধাভোগীরা আমৃত্যু পর্যন্ত এই পেনশন পেতে পারেন। পেনশনের পরিমাণ যোজনার অধীনে নথিভুক্ত সদস্যের অবদানের উপরে নির্ভর করে। গ্রাহক এবং তার স্বামী বা স্ত্রী উভয়ই পেনশনের সুবিধা পেতে পারেন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে 2026 সালে জাতীয় গান যে আমাদের আছে বন্দে মাতরম, এটা কততম বছর উদযাপন করা হয়েছে? এই যে বন্দে মাতরম গান, এটি হচ্ছে আমাদের 150 বছর উদযাপন করা হচ্ছে। তো প্রাথমিকভাবে বন্দে মাতরম একটি গান হিসেবে লেখা হয়েছিল। পরবর্তীকালে এটিকে 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি রচনা করেছিলেন এবং তিনি যে তার উপন্যাস আনন্দমঠ, এই আনন্দমঠে তিনি এই গানটিকে অন্তর্ভুক্ত করেন। 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গানটিকে গেয়েছিলেন। বন্দে মাতরমকে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করা হয়েছিল 1905 সালে, যখন আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল সেই সময়। 1960 সালে বার্লিনের স্টুগার্ট, এটা স্টুগার্ট হবে, মাদাম ভিখারিনা, এটা ভিখাজি, মাদাম ভিখাজি কামা ভারতের বাইরে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে, যেখানে ভারত বন্দে মাতরম শব্দটি লেখা ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে একটা অনন্য সম্পদ। সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার সার্থক যে উপন্যাস সেটি ছিল দুর্গেশ নন্দিনী। প্রথম সার্থক বাংলা উপন্যাস বাংলা সাহিত্যের দ্বারাই উন্মোচিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কয়েকটি রচনা হচ্ছে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, রাধারানী, আনন্দমঠ ইত্যাদি। এবং এই যে আমাদের সাহিত্যিক রয়েছে এনাকে সাহিত্য সম্রাটও বলা হয় এই সমস্ত রচনার জন্য, এবং তিনি বাংলা সাহিত্যে কমলাকান্ত ছদ্মনামে পরিচিত। তো এই প্রশ্নগুলো যে রয়েছে এগুলো হচ্ছে রাজ্যের পরীক্ষার জন্য, এই উপন্যাসগুলো থেকে সাধারণত পিএসসি পরীক্ষায় এই প্রশ্নগুলো করা হয়ে থাকে। এরপরে বন্দে মাতরম যে আমাদের রয়েছে এটি 4টি পর্বে উদযাপন করা হবে, যার প্রথম পর্ব হয়ে গেছে 2025 সালে নভেম্বরে, যে 7ই নভেম্বর থেকে 14ই নভেম্বর, এবং দ্বিতীয় ফেজ যেটি এখনই হয়ে গেল আমাদের সাধারণত প্রজাতন্ত্র দিবসে 19শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি, এবং এর তৃতীয় ফেজ যেটি রয়েছে সেটা আগস্ট মাসে পালন করা হবে আমাদের যখন ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ যখন আমরা স্বাধীনতা দিবস পালন করব সেই সময়, এবং চতুর্থ ফেজ আবার পালন করা হবে 1 থেকে 7ই নভেম্বর, অর্থাৎ 1 বছর পুরো টানা আমাদের এই যে গান রয়েছে বন্দে মাতরম সেটিকে পালন করা হবে। উত্তরপ্রদেশের প্রথম শূন্য তাজা বজ্র ড্যাম্প শহর হয়ে উঠেছে কোন শহর? তাজা বজ্র ড্যাম্প অর্থাৎ হচ্ছে যে ওপেন বজ্র আর ডাম্পিং করা যাবে না, অর্থাৎ বজ্র আর নিষ্কাশন করা যাবে না। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে লখনৌ। লখনৌ একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে, যেখানে পৌরসভার 100% কঠিন বজ্র প্রক্রিয়াকরণের মাধ্যমে তাজা বজ্রের ডাম্পিং শহর তৈরি করা হয়েছে। অর্থাৎ সিবরি বলে একটা জায়গা সুবিধা ঐতিহ্যবাহী বজ্র প্রতিকার ব্যবহার করে শহরটি জৈব বজ্রকে সার এবং অজৈব বর্জ্যকে রিফিউজ ডেরাইভড ফুয়েল রূপান্তরিত করে, যা ভারতের বৃত্তাকার অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ টেকসই মডেল। তো এর অর্থ হচ্ছে যে লখনৌ শহর প্রথম শহর উত্তরপ্রদেশের যেখানে আর ওপেন বজ্র ফেলা যাবে না, তার জন্য একটি নির্দিষ্ট জায়গা করা হয়েছে। তো সেটাই কথা এখানে বলা হচ্ছে। 4 নম্বর প্রশ্ন আজকের, অস্ট্রেলিয়ার পর কোন দেশ কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা আইন আনতে চলেছে? 15 বছর পর্যন্ত যে বয়সের ছেলেমেয়েরা রয়েছে, টিন এজার্স, এদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করেছে কোন দেশ? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের যে ফ্রান্স রয়েছে, এই ফ্রান্স
এটি আইন এনেছে। প্রথমে করা হয়েছিল অস্ট্রেলিয়াতে, এরপর ফ্রান্সে। শিশু কিশোরদের জন্য নিষিদ্ধ হতে চলেছে সোশ্যাল মিডিয়া, এমনই বিল পাস করেছে সে দেশের পার্লামেন্ট নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি, যেখানে বলা হয়েছে যে 15 বছর কম বয়সী যারা রয়েছে তারা আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। শিশুদের মানসিক ও সামাজিক বিকাশ সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিলটির পক্ষে 130টি ভোট পড়েছে এবং বিপক্ষে পড়েছে 21টি ভোট। এবার বিলটিকে ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। তারপরে বিলটি আইনসভায় পাস হয়ে গেলেই 2026 শিক্ষাবর্ষে তা আইনে পরিণত হবে, কার্যকরের পরিকল্পনা রয়েছে। তারপরে কী হবে, 15 বছরের কম বয়সী যারা রয়েছে এরা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এইগুলো জাতীয় অ্যাকাউন্ট খুলতে আর পারবে না। আর যাদের অ্যাকাউন্ট আছে সেগুলি অলরেডি কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এটি জিনিস রয়েছে। আমরা যদি ভারতের সাপেক্ষে এই জিনিসগুলো যদি দেখি আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতে এই মুহূর্তে যে ইন্টারনেট যারা ছড়িয়ে রয়েছে তারাই হচ্ছে এই 15, 16, 17 এই সমস্ত বয়সের ছেলেমেয়েরা। তো ভারতের পক্ষে এইগুলো কখনোই হওয়া সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব, বিশ্বের বৃহত্তম নাট্য উৎসব কোথায় আয়োজিত হচ্ছে? তো এটি হচ্ছে আমাদের মহান ভারতে আয়োজিত হচ্ছে। ভারত রঙ্গ মহোৎসব 2026 শুরু হয়েছে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা 27 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক নাট্য উৎসব ভারত রঙ্গ মহোৎসব BRM 2026-এর 25তম সংস্করণ আয়োজন করবে। BRM অর্থাৎ ভারত রঙ্গমঞ্চ 2026 দেশব্যাপী 40টি স্থানে মঞ্চস্থ হবে, অর্থাৎ 40টি জায়গায় ভারতের এটিকে দেখানো হবে, মঞ্চস্থ করা হবে। মহাদেশের প্রতিটি দেশের কমপক্ষে একটি করে প্রযোজনা সহ উৎসবের বিশ্বব্যাপী প্রচার সাংস্কৃতিক অনুকরণ শক্তিশালী করবে। উৎসবে মোট 277টি ভারতীয় প্রযোজনা দেখানো হবে, অর্থাৎ ভারতীয়ের 277টি নাটক এখানে দেখানো হবে। 136টি নির্বাচিত রয়েছে, আমন্ত্রিত প্রযোজনা 12টি রয়েছে, আন্তর্জাতিক প্রযোজনাও থাকবে। এই প্রযোজনাগুলিতে 228টি ভারতীয় এবং বিদেশি ভাষা এবং উপভাষার পরিবেশন অন্তর্ভুক্ত রয়েছে, যা ভাষাগত বৈচিত্র্যের দিক থেকে ভারত রঙ্গ মহোৎসবের বিশ্বের বৃহত্তম নাট্য উৎসব হিসেবে পরিণত হবে। আজকে 6 নম্বর প্রশ্ন, যে জাতীয় মহিলা ফুটবল দলের কোচ প্রাক্তন ফুটবলার ছিলেন যিনি হচ্ছেন অ্যামেলিয়া ভালভার্দে, তিনি কোন দেশের বাসিন্দা? সঠিক উত্তর হয়ে যাবে তিনি হচ্ছে কোস্টারিকার বাসিন্দা। ভারতীয় মহিলা ফুটবলের কোচ হলেন কোস্টারিকার প্রাক্তন ফুটবলার অ্যামেলিয়া ভালভার্দে। মহিলাদের বিশ্বকাপ ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। এই মুহূর্তে ভারতীয় মহিলা দল তুর্কিতে এশিয়ান কাপের প্রস্তুতি হিসাবে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলছে, সেখানেই যোগ দিয়েছেন এই বিদেশি কোচ। মাত্র 24 বছর বয়সে এই বিদেশি কোচ খেলা ছেড়েছেন এবং কোচিং শুরু করেছেন 2011 সাল থেকে। দীর্ঘদিন তিনি কোস্টারিকার মহিলাদের জাতীয় দলের কোচ ছিলেন। 39 বছর বয়সী ভালভার্দে নিজের দেশের জাতীয় দলের সহকারী কোচ হয়েছিলেন 2011 সালে। 2015 সালে হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন। তো আমরা দেখে নেব এবার ভারতের যে ফুটবল রয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 23 জুন 1947 সালে। এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে কল্যাণ চুবে। এর হেডকোয়ার্টার অর্থাৎ HQ হচ্ছে দিল্লিতে। কোস্টারিকা সম্পর্কে আমরা দেখে নেব। তো আমেরিকা যে রয়েছে আমাদের, পুরোটা আমেরিকা মহাদেশ, এই আমেরিকা মহাদেশের হচ্ছে একবারে দক্ষিণ অংশে অবস্থিত এই কোস্টারিকা যে দেশটি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানকার রাজধানী হচ্ছে সান জোস এবং কোস্টারিকার মুদ্রা হচ্ছে কোস্টারিকা কলন। মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকায় অবস্থিত। এই যে পানামা রয়েছে আমাদের, এখানে পানামা যোজক আমরা দেখতে পাবো, পানামা খাল। এখানে ক্যারিবিয়ান সাগর, এখানে রয়েছে প্যাসিফিক ওশিয়ান এবং এদিকেই রয়েছে হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা, যেখানে আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগেই ভেনেজুয়েলা বলে যে দেশটি, তার রাজধানী কারাকাস থেকে সেখানকার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে গেছে আমেরিকা। আজকে 7 নম্বর প্রশ্ন, 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে কোন দেশকে ঢোকানো হয়েছে বা রাখা হয়েছে? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে স্কটল্যান্ড। ভারতে নিয়ে না খেলার ইতিমধ্যে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে, তাদের জায়গায় স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে। তারা অভিযোগ করছে যে ভারতের নিরাপত্তার অজুহাত দেখিয়ে টি-20 বিশ্বকাপ থেকে খেলতে চায়নি বাংলাদেশ। তাদের অভিযোগ নাকি তারা ভারতে আসলে তাদের উপরে অ্যাটাক হতে পারে। কে অ্যাটাক করবে, কী জন্য অ্যাটাক করবে তারাই ভালো জানে। পরিবর্তে শ্রীলঙ্কায় তারা খেলতে চেয়েছিলেন। ICC এই দাবি মানেনি। সময় দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, কিন্তু BCB অর্থাৎ বাংলাদেশের যে বোর্ড আছে ক্রিকেট বোর্ড, সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হয়েছে। এবার নতুন তথ্য প্রকাশে এলো যে বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছেন তারা বিশ্বকাপ কভার করার অনুমতিও নাকি দিচ্ছে না ICC। তো আমরা যদি দেখি যে এখানকার স্কটল্যান্ডের রাজধানী যদি আমরা দেখি তাহলে হচ্ছে এডিনবার্গ, এবং স্কটল্যান্ডের যে মুদ্রা আছে পাউন্ড স্টার্লিং, এবং এই হচ্ছে স্কটল্যান্ড যে দেশটি রয়েছে আমাদের ইউরোপে, এটি হচ্ছে পুরোটা স্কটল্যান্ড। স্কটল্যান্ডের রাজধানী হচ্ছে এডিনবার্গ, এই জায়গাটাই আমরা দেখতে পাবো।
নেক্সট আমরা এখান থেকে আরেকটু কিছু জিনিস দেখে নেব, যে এখানকার হচ্ছে স্কটল্যান্ড যে আমরা দেখতে পাচ্ছি, এই যে স্কটল্যান্ড নিজেই রয়েছে ইংল্যান্ড, এবং এই যে অংশটুকু রয়েছে এটাকে ওয়েলস বলা হয়, এবং এটা হচ্ছে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের এই অংশটুকে বলা হয় উত্তর আয়ারল্যান্ড। তো আমরা যদি এই অংশটাকে দেখি তাহলে এই অংশটা আমরা বলবো যে ব্রিটেন বলা হয়, ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, এবং এই পুরো অংশটাকে বলা হয় ব্রিটিশ আইল্যান্ড বলা হয়। এবং এইখানে যে মাঝখানে যে পাতলা জল জায়গাটা রয়েছে, অর্থাৎ জলপ্রণালী যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় ইংলিশ চ্যানেল। তো ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মাঝখানে রয়েছে? তো ইংলিশ চ্যানেল রয়েছে হচ্ছে আমাদের যে ফ্রান্স দেশ রয়েছে এবং লন্ডন যে রয়েছে, অর্থাৎ ইংল্যান্ডের মাঝখানে ইংলিশ চ্যানেল অবস্থিত। এরপরে আমরা এখান থেকে আরেকটু কিছু জিকে দেখে নেব, যে এই যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই যে জায়গাটুকু মার্ক করা হচ্ছে, এই অংশটুকু যে আমরা দেখতে পাচ্ছি লাল কালি যেটা মার্ক করা হলো, এটাকে বলা হয় গ্রেট ব্রিটেন। কি বলা হয়? গ্রেট ব্রিটেন। এবং যে আমরা ব্ল্যাক অংশটুকু যে দেখতে পাচ্ছি, এই অংশটুকু যে আমরা দেখতে পাচ্ছি উত্তর আয়ারল্যান্ড সহ, এই অংশটিকে বলা হয় ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম, এবং এই পুরো অংশটাকে বলা হয় ব্রিটিশ আইল্যান্ড। পরবর্তী প্রশ্ন, যে ৮ নম্বর, সম্প্রতি কোথায় ৬৭,০০০ বছর আগেকার গুহাচিত্র, অর্থাৎ পৃথিবীর সবথেকে প্রাচীন গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে? কোথায়? তো এর উত্তর হবে অপশন সি, সুলাওয়েসি দ্বীপের চুনা পাথরের গুহা, এটি পাওয়া গেছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি চুনাপাথরের গুহা থেকে অন্তত ৬৭,৮০০ বছর পুরনো কিছু মানব হাতের ছাপ পাওয়া গিয়েছে। এই ছাপ যে অবস্থায় পাওয়া গেছে তাতে স্পষ্ট যে এগুলো কোনো অনিচ্ছাকৃতভাবে আঁকা হয়নি, অর্থাৎ মানুষ জেনে শুনে জেনে ভেবে এগুলো কাজ করেছে, ভেবে চিন্তেই তা তৈরি করা হয়েছিল। সম্ভবত গুহার দেওয়ালে হাত রেখে সেই সময় চারপাশে লালচে রং করা হয়েছিল, এমনটাই বলে দাবি করা হচ্ছে। এই যে আমরা যদি দেখি তো এরকম বলা হচ্ছে যে এখানে হাত রেখে এই চারপাশে লালচে রং করা হয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে নির্দিষ্ট সম্পূর্ণভাবে মানুষ জেনে শুনেই করেছিল। অর্থাৎ মানুষ সেই সময় সৃজনশীল চিন্তাভাবনার অধিকারী হয়েছিল, যে তারা নতুন নতুন কিছু ভাবনা, নতুন কিছু চিন্তাভাবনা, এগুলো সব তারা আবিষ্কার করতে শুরু করেছিল। গবেষকরা বলছেন সম্ভবত এটি পৃথিবীর প্রাচীনতম গুহাচিত্র। ইন্দোনেশিয়া যদি দেখি, রাজধানী আমরা জাকার্তা দেখব, মুদ্রা হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া। এই যে পুরোটা আমরা দ্বীপ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ইন্দোনেশিয়া, এটুকু অংশ হচ্ছে ইন্দোনেশিয়ার যে রাজধানী হচ্ছে সেটি হচ্ছে জাকার্তা। এরপর হচ্ছে ৯ নম্বর প্রশ্ন, ২০২৬ সালে কতজনকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে? তো ২০২৬ সালে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে ৫ জনকে। পদ্মবিভূষণ হচ্ছে ভারতের দ্বিতীয়, সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান ওনার। প্রথম হচ্ছে ভারতরত্ন, এবং দ্বিতীয় নম্বরে রয়েছে পদ্মবিভূষণ, এবং ৩ নম্বরে রয়েছে হচ্ছে পদ্মভূষণ, আর চতুর্থ নম্বরে রয়েছে পদ্মশ্রী পুরস্কার। পরবর্তীতে রয়েছে, এবং ১৩ জনকে দেওয়া হয়েছে পদ্মভূষণ পুরস্কার, ৫ জনকে পদ্মবিভূষণ, ১৩ জনকে পদ্মভূষণ, এবং পদ্মশ্রী দেওয়া হয়েছে ১১১ জনকে। এখানে রয়েছে ৫ জনের চিত্র দেওয়া রয়েছে, যাদের দেওয়া হয়েছে, যে ধর্মেন্দ্র, তারপর হচ্ছে ক্যাটি থমাস, এরকমভাবে আপনারা লিস্টটা দেখে নেবেন তোমরা যারা আছো। পদ্মবিভূষণ এখানে যাদের দেওয়া হয়েছে প্রত্যেকে এখানে লিস্ট দেওয়া রয়েছে। এরপর হচ্ছে পদ্মভূষণ যাদের দেওয়া হয়েছে তাদেরও লিস্ট এখানে দেওয়া রয়েছে ১৩ জনকে, এই যে ১৩ জনের লিস্ট এখান থেকে শেষ। এরপরে হচ্ছে যাদের, এই যে পদ্মভূষণ যাদেরকে দেওয়া হয়েছে ১৩ জন, এরপর হচ্ছে পদ্মশ্রী যাদেরকে দেওয়া হয়েছে ১১৩ জনকে, ১১৩ জন। বাংলায় যাদেরকে পদ্মশ্রী দেওয়া হয়েছে সেই সমস্ত লোকজন হচ্ছে অশোক কুমার হালদার শিক্ষা সাহিত্যে, গম্ভীর সিং ইয়াঞ্জন সাহিত্য শিক্ষাতে, হরিকুমার মুখোপাধ্যায় হরিমাধব শিল্পকলায় দেওয়া হয়েছে, শ্রী জ্যোতিষ দেবনাথ শিল্পকলাতে দেওয়া হয়েছে, শ্রী কুমার বসু শিল্পকলায় দেওয়া হয়েছে, শ্রী মহেন্দ্র রায় সাহিত্য শিক্ষায় দেওয়া হয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শিল্পকলাতে দেওয়া হয়েছে, রবিলাল টুডু সাহিত্য শিক্ষায় দেওয়া হয়েছে, সরোজ মণ্ডল মেডিসিনে দেওয়া হয়েছে, তরুণ ভট্টাচার্য শিল্পকলায় দেওয়া হয়েছে, তৃপ্তি মুখোপাধ্যায় শিল্পকলায় এদেরকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। আজকে ১০ নম্বর প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? তো এটি পালন করা হয় ২৫শে জানুয়ারি তারিখে। এবারের যে আমাদের যে থিম ভোটারের সেটি হচ্ছে এটা মাই ইন্ডিয়া মাই ভোট হচ্ছে এই বছরের থিম। আজকে জিকে থেকে প্রশ্ন রাখা হয়েছে, জিকের প্রশ্নগুলো হচ্ছে যে ক্যাপ্টেন হকিন্স যিনি ছিলেন তিনি কোন মোগল সরকারের শাসকের দরবারে এসেছিলেন? জাহাঙ্গীরের দরবারে তিনি এসেছিলেন। টমাস রো কোন মোগল সরকারের শাসকের দরবারে এসেছিলেন? জাহাঙ্গীরের। তুজুক ই বাবরি কে রচনা করেছেন? বাবর রচনা করেছেন। হুমায়ুন নামা কে রেখেছেন? তো হুমায়ুনের যিনি বোন ছিলেন
ভগিনী তিনি লিখেছিলেন যে গুলবদন বেগম। আকবরনামা কে রচনা করেছিলেন? তো আবুল ফজল। মহাভারত ফার্সি অনুবাদ কে করেছিলেন? বদায়ুনু করেছেন। রামায়ণের ফার্সি অনুবাদ কে করেছেন? বদায়ুনু করেছেন। গীতা ফার্সি অনুবাদ কে করেছেন? তো দারাশিকো করেছেন। এটা 2025 সালে যে কয়েকদিন আগেই ডাব্লিউবিপি পরীক্ষা হলো সেখানে এসেছিল। অথর্ববেদের ফার্সি অনুবাদ কে করেন? বদায়ুনু ও হাজি ইব্রাহিম। উপনিষদের ফার্সি অনুবাদ কে করেছিলেন? তো করেছিলেন দারাশিকো। এটি হচ্ছে আজকের জিকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ।